হ্যাঁ ভাই, বল বল বল। তুই সুন্দরবন আসছিস? কবে? আরে বাহ, কতদিন পর দেখা হচ্ছে তোর সাথে। কাকু কাকিমা আসছেন নাকি? ও সত্যি, কতদিন কলকাতা যাইনি। হ্যাঁ, তোমাদের ফেয়ারওয়েলের পরে তুমি তো একদম পুরো গায়েবই হয়ে গেছিলে। আর এইবারের যাওয়াটা আরো না, এখন শহরের ইয়েতে থেকে থেকে আমি পুরো হাঁপিয়ে উঠেছি। একটু সুন্দরবনে গিয়ে গ্রিনারিটা নেওয়া দরকার, অক্সিজেনটা নেওয়া দরকার। সবই তো বুঝলাম ভাই, এই সুন্দরবন, এত সুন্দর জায়গা, সবই তো দুদিনের জন্য। তোমরা দুদিন আসবে, সবই সুন্দর, কিন্তু এই যে এত গাছপালা তোমরা কেটে ফেলছো, তার খেসারত তো আমাদেরকেই দিতে হচ্ছে। গাছপালা কেটে ফেলে তোমরা বড় বড় সব মাল্টিপ্লেক্স মল বানাচ্ছ, দোকান বানাচ্ছ, কিন্তু অসুবিধায় তো আমাদেরকেই পড়তে হচ্ছে ভাই। এত ঝড় জল, তার মধ্যে যে কিভাবে আমাদের এখানে গ্রামের দিনগুলো কাটে, তোমরা যদি এখানে থাকতে চিরদিনের জন্য, তাহলে বুঝতে পারতে। সে তো ঠিকই বিপ্লব দা, দেখো স্ট্রাগল দুদিকেই আছে। তবে এই গাছ কেটে কেটে নতুন শহর যদি না বানানো হয়, তাহলে এত লোকের থাকার জায়গা আসবে কোথা থেকে? এত লোকের চাকরি দেওয়া হবে কোথা থেকে? কিন্তু ভাই, কত প্রাচীন কাল থেকে এই সুন্দরবন তোদেরকে প্রাচীরের মতো করে রক্ষা করে চলেছে, কিন্তু এই সুন্দরবনের গভীর জঙ্গলে যে কত রহস্য লুকিয়ে আছে, তোরা জানতেও পারলি না। আচ্ছা, যাক সেসব কথা। তুই আয় আয়, তুই এখানে, খুব ভাল লাগবে তোর। আরে অন্যরা কোথায়? তাড়াতাড়ি আসতে বল, আমাদেরকে তো গোছগাছ করতে হবে, সবকিছু ডিসাইড করতে হবে না যে কি করব। ভাই সব নিয়েছিস তো? ক্যান্ডেল? আরে এটা 2025, টর্চের আলো তো থাকবেই, তোর তো ফোনের টর্চ আছে। তুই সারাদিন কারেন্ট না থাকলে তখন কি করবি? ফোনে তো চার্জও দিতে পারবি না। আলতো করে তোমায় ছুঁলো, চুপি চুপি বলল কানে, হাঁপিয়ে বাঁচা স্বভাব জানে। ও মন, তুই পালিয়ে দেখ, এক ছুটে মাঠ পেরিয়ে দেখ, বাতার খামে এক মুঠো রোদ নদীর জলে ভাসিয়ে দিয়ে, আকাশ প্রেমিক অপেক্ষাতে তোমায় পাওয়ার স্বপ্ন নিয়ে। বাতার খামে এক মুঠো রোদ নদীর জলে ভাসিয়ে দিয়ে, আকাশ প্রেমিক অপেক্ষাতে তোমায় পাওয়ার স্বপ্ন নিয়ে। ছোট্ট ডিঙা ছোট্ট আশা, রোজ মরণ রোজই বাঁচা, জলের তোরে জীবন দোলে, মন যে ভোলে না রে বন্ধু, মন যে ভোলে না। তোদের চোখে সুন্দরী বোন, বিদ্যে ধরির রঙিন ওই চর, মাতলা ভাঙে আমাদের ঘর, মন তো কাঁদে না রে ও তোর, মন তো কাঁদে না। পরাণ মাঝির বিলাস তোরে, জীবন মাঝি ছেঁড়া পালে ডিঙা ভাষায় রে। কয়েকদিন আগে তো
কোয়ার্টারে আবার ভাইয়ের জন্য অন্য বাচ্চারা মার খেত কেন বলো তো? ভাইয়ের তো হ্যাঁ এই ভাইয়ের ইয়ে হলো হঠাৎ করে ভাইয়ের মাথায় ঢুকলো আমি বিদ্যাসাগর হ্যাঁ ভাইয়ের এরকম হতো ভাইয়ের হলো আমি বিদ্যাসাগর হবো আমাকে বিদ্যাসাগর হ্যাঁ তুই কেন কোয়ার্টারের সবাই মার খাচ্ছে মানে ও বিদ্যাসাগর হবে পৃথিবী যাই হয়ে যাক ও বিদ্যাসাগর হবে এইবার সে খায় না ঘুমায় না শুধু পড়ছে শুধু পড়ছে আর আমাদের বাড়িটা তো 3 তলা ছিল সামনে 1 তলার কোয়ার্টার তারা দেখতে পাচ্ছে ঘরে আলো জ্বলছে পিছনে 4 তলা তারা দেখছে সোমনাথ পড়ছে ঘরে আলো জ্বলছে সব বাড়িতে বাড়িতে মার খাচ্ছে দেখেছিস আরে ভাইয়ের জন্য আমি মার খাইনি বাবা তো এই তোরা এবার যেটা গেলি ওই গল্পটা বল কোথায় যেন কুয়ারি পাস। হ্যাঁ উত্তরাখণ্ড এবারে যাওয়ার কথা স্নো ট্রেক ছিল না বেসিক্যালি উইন্টার ট্রেক বলে এটা দারুণ স্নো পেয়েছি দুর্ধর্ষ -14 ক্যাম্পে বিভৎস দারুণ জানুয়ারি মাসে গেছিলাম সেখানে আবার ভোর 5টায় উঠতে হয়েছে আমরা বেরিয়ে না মানে সবাই 1 মিনিট দাঁড়াও আমার কাছে বোধহয় একটু দেখছিস সুন্দরবনের কি অবস্থা হ্যাঁ এখনো আরে ওই যে কতবার এ নিয়ে গেল বল এই যে মাঝি বলছিল না যে বিদ্যুৎ সংযোগের এখনো এইরকম অবস্থা এখানে যাক একটা ইয়েতে চার্জ আছে মোবাইলে বেশি চার্জ নেই আমার এই দেখ আমি একটা 5% ছিলাম তুই দেখ ওই যে দরজার পাশে ড্রয়ারটা আছে না ওইখানে দেখ মোমবাতির সাথে আমাদের দেশলাইটাও আছে এই তো পেয়েছি হ্যাঁ দেখ হ্যাঁ ওইখানে দেশলাইটা হ্যাঁ দত্ত আবার সকাল থেকে বাবা এত বড় বলতে এটা অভ্যাস হয়ে গেছে না বলছি কারেন্ট চলে গেছে তো আমরা কি একটু ভূতের গল্প শুনতে পারি উত্তম প্রস্তাব কে বলবে এই বুবলা তুই বল না দেবী কাকু শুরু করুন না কাকু শুরু আমাদের ভূতের গল্প আছে কয়েকটা পরে বলবো কাকু আগে শুরু করুন
যে ভূতের গল্প শুনতে চাইছো তোমরা, কিন্তু আমার কি মনে হয় জানো, ভূতের গল্পটা ঠিক ভূতটাকে নিয়ে আসা চলবে না, তার মধ্যে একটা মানসিক ব্যাখ্যা হয়তো আছে। যেমন ধরো আমরা যে যখন এই বডি ডিসেকশন করতাম, সেই দিনগুলোর কথা যদি স্মরণ করি, তাহলে কিছু কিছু আছে গল্প, সেটা আমি শুরু করি সেইভাবে। তো অল্প বয়সে তখন আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার করার ইচ্ছে হতো। এই হঠাৎ হয়তো হলো একজনকে চ্যালেঞ্জ করে বসলো, আমার সাহস খুব বেশি, সব থেকে বেশি সাহস আমার। আরেকজন বলে, দূর তোর কি ইচ্ছে, তোর থেকে সাহস আমার বেশি। এই সাহসিকতার প্রতিযোগিতায় এমন হতো যে সেটা হয়তো পরের ক্ষেত্রে আমরা দেখেছি হয়তো ভালো না। যাই হোক, গল্পটা শুরু করা যাক। তো এই নিয়ে দুজনের মধ্যে এবং কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা প্রতিযোগিতার ব্যবস্থা হলো, যে রসগোল্লা তখনকার দিনে খুব সবাই খাবে। অতএব রসগোল্লা তুমি যদি যতগুলো ডেড বডি আছে তার মধ্যে সবার মুখে অমাবস্যার রাত্রে দিয়ে আসতে পারো, সব লাইট অন্ধকার থাকবে, তাহলে তোমাকে আমি বলে দেবো যে হ্যাঁ তুমি সত্যিকারের সাহস। মানে ব্যাপারটা কেমন থাকতো? ডিসেকশনে একটা বডি থাকতো, সাদা শ্বেত পাথরের টেবিলের উপর শোয়ানো থাকতো। বিভিন্ন অংশ কাটা, কোথাও হেড, কারো নেক, কারো হয়তো আপারি, হ্যাঁ ডিসেক্টেড, পার্টলি ডিসেক্টেড নয়, এই অবস্থায় থাকতো এবং অন্ধকার থাকতো, কেউ থাকতো না সেখানে। তো আমাদের যে হেড ডোম ছিল, তাকে সেদিন একটুখানি কিছু পানাহারের ব্যবস্থা করতে দিলে সে চাবিটা দিয়ে দিত। চাবিটা আমরা নিয়ে রেখে দিলাম। অন্ধকার রাত, অমাবস্যা যথারীতি, আমরা 3-4 জন বন্ধু ওখান থেকে গেলাম, চাবিটি তাকে খুলে দিলাম, দিয়ে রসগোল্লার হাঁড়িতে তাকে হাতে দিয়ে দিলাম। আগে গুনে নেওয়া হয়েছিল সেগুলো, তাকে দিয়ে 19 টাকার রসগোল্লা দিয়ে দেওয়া হলো। তুমি প্রত্যেকের মুখে দিয়ে দেবে, আমরা পরে গুনে নেব যে ঠিক দিয়েছো কিনা। চলতে লাগলো গভীর রাত। চিন্তা করো যে কোথাও চারদিকে একটা আওয়াজ নেই, কি সাংঘাতিক অবস্থা। সেই অবস্থায় সে চলেছে, বাজি তো টোপ খেয়ে ফেলেছে, পিছিয়ে আসা চলবে না, দরজাটিকে তালাও দিয়ে দেওয়া হলো। ব্যাপারটা যে করতে হবে ওকে, এছাড়া কোনো উপায় নেই। হাতে একটি ও নিজের থেকে একটু মোমবাতি নিয়েছে, এগুলো ব্যবস্থা ছিল, প্রি রিকুইজিট ছিল। নিয়ে এসে এক একটা যাচ্ছে, একটা ডেড বডি, তার হয়তো লোয়ার পার্ট ডিসেক্টেড করা আছে, সে আনক্লেম বডি, তাকে প্রথম জনকে মুখে একটা রসগোল্লা দিল। হ্যাঁ, তারপরে 2 নম্বর আছে নির্দিষ্ট, একই লাইনে দিয়ে চললো। এইভাবে ঘুরতে 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 সে অনেকটা এগিয়ে গেছে। 18 নম্বর যখন পর্যন্ত গেছে, তাকে পর্যন্ত দিয়েছে। তার মনের ভয়টা হয়তো কতটা প্রকাশিত হয়েছে তা জানি না, কিন্তু 19 নম্বরেরটা সে বোধহয় একটুখানি দ্বিধাবোধ করছিল তখন। 19 নম্বরকে যখন সে দিতে যাবে কি যাবে না, তখন একজন গম্ভীর গলায় বলে উঠল, কই আমাকে তো দিলি না। তাকে কিন্তু বন্ধু বান্ধবরা ছেড়ে যায়নি, আশেপাশে ছিল। আবার দরজা খুলে তাকে নিয়ে এসে রিসার্চেশন করা হলো। তারপরে তাকে বোধহয় ফ্লুইড ট্রেন দিতে হয়েছিল। হ্যাঁ, বন্ধুরা শুয়েছিল, তার সাহসটা সে এই যে করলো, তাতে তাকে রীতিমতো চিকিৎসা করতে হয়েছিল। বহুদিন সে মানসিক ট্রমা। কিন্তু ঘটনাটাতে সোজা কথা বলতে গেলে একটা সাজানো ঘটনা। পরিস্থিতি ও মানসিক যে চিন্তা এবং উদ্বিগ্নতা যেভাবে বাড়িয়ে তোলে মানুষকে, হয়তো গল্পগুলো, সব ভৌতিক গল্পগুলো এন্ডিং এরকম ভাবেই হয়। আর ভূতের গল্প আমার যেটা মনে হয় যে মানে কল্পনারও একটা বিশাল বড় পার্ট আছে। অবশ্যই তুমি ভয়কে যত কল্পনা করবে, তত আরো তার উপর থেকে বসে। এই অনেকক্ষণ হয়ে গেছে, বিড়াল কোথায় গেল? কোথায় গেছে কেন? বাইরে
হাঁটতে যাচ্ছি বললো। এই কেউ কি একটু গিয়ে দেখি নাকি বাইরে শিয়ালকে কোথায় গেল একটু দেখ না বাইরে গিয়ে কেউ। তোমরা গিয়ে দেখো। ওই তো এসে গেছে বোধহয়। এসে গেছে মনে হচ্ছে। এই দেখো 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 অন্ধকারে অসুবিধা হবে। কেউ তো নেই বাইরে? কেউ নেই? কোথায় গেল? হ্যাঁ শিয়াল কোথায়? সে কি? কি হলো বৌদি? কি হয়েছে গো? এই তো। ও মা, সে কি কথা? তোমরা কি যাও তো একটু দেখে হ্যাঁ, আসো একটু না দেখো, কেউ কেউ যাও। আমি যাচ্ছি, আমি দেখে আসছি। হ্যাঁ, দেখো। ঠিক আছে তুমি বসো। চলো চলো আমরা গিয়ে দেখে আসি। এই দেখে যাও। বাবাকে পৌঁছেও দিয়ে এসো আর দেখে এসো একবার। কি তো কদিন জানো তো দিদি ভাই, আমরা যে ট্রেকে গেছিলাম বলছিলাম না তোমাকে উত্তরাখণ্ডে, ওইখানে একটা ভূতের গল্প শুনেছিলাম। অ্যান্ড মানে সত্যি এটা ব্যাপারটা, আমাদের ট্রেক লিডার ছিল দুজন ওই গ্রুপের মধ্যে। তো সৌরভ বলে একজন ছিলেন, তো উনি আমাদের একটা খুব সুন্দর গল্প বললেন এবং দ্যাটস আ রিয়েল স্টোরি। বেসিক্যালি যখন ট্রেক হয় না, মানে একটা রুট যখন ওরা ম্যাপ করে, সবাইকে নিয়ে যাওয়ার আগে ওদেরকেই 3-4 জন মিলে না এই ব্যাপারটাকে রেকি করতে যায়। ওরা 4 জন গেছিল রেকিটা করতে ওই একটা রুটে। বেসিক্যালি কি হয়, মানে সিজন ওয়াইজ না রুট চেঞ্জ হয়। মানে ওরা আগে যে রুটে যেত একই হয়তো ট্রেক কোয়ারি পাস, কিন্তু অন্য দিক দিয়ে যেতে হতো, আবার বরফ পড়ে গেলে আবার অন্য দিক দিয়ে যেতে হয়, কেন সব রুটগুলো একরকম থাকে না। এভাবে ওদের ওই মেয়েটা নতুন এসেছিল, আর বাকি 4 জন, একজন গাইড থাকে লোকাল। না, ওটা শ্রুতির বোধহয় সেকেন্ড না থার্ড ট্রেক ছিল। ওটা শ্রুতির থার্ড ক্যাম্প ছিল। ক্যাম্প মানে ট্রেক লিডার ও ট্রেক লিডার বেসিক্যালি একজন চলে যায় আর একজনকে হ্যান্ড ওভার দিয়ে যায়। তো ও অ্যাজ আ ট্রেক লিডার হ্যান্ড ওভার নেবে, সৌরভ ওখান থেকে অন্য ট্রেক রুটে চলে যাবে। ব্যাপারটা হয় যে রাত্রেবেলা মেয়েটা উঠে রোজ দিনই মানে প্রায় চলে যায়। মানে এটা ও একদিন দেখতে পেয়েছে যে মেয়েটা যাচ্ছে এবং ওদের মাথায় যে তোমার হেড টর্চ মতন থাকে, ওইটা চলে যাচ্ছে মেয়েটা, এবং একটা ওয়ালনাট ট্রি এর সামনে গিয়ে বেসিক্যালি ওখানে কারোর সাথে কথা বলে এবং কেউ নেই ওখানে। এটাও যাওয়ার দিনও দেখতে পেয়েছে, ফেরার দিন ও যাওয়ার দিন টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছিল। ও ভেবেছে ও ওয়াশরুম করতে গেছে মেয়েটা। সৌরভ শ্রুতিকে জিজ্ঞেস করেছে আগের দিন কেন বাইরে গেছি, শ্রুতি বলেছে না আমি তো বাইরে বেরোইনি, মানে রাত্রিবেলায় বেরোইনি, উঠিনি। পরের দিন ওকে ফলো করলো, ওকে ফলো করে এবার দেখো মানে বেসিক্যালি ও বলছে যে ও তো আমার ডাইরেক্ট বন্ধু নয়, ও আমার সাথে এক জায়গায় কাজ করে, কাজে আমি তো ওকে ওরকম ফলো করছি, এটা আমার কাছে অস্বস্তি লাগছে জিনিসটা যে ও কোথায় যায়। কিন্তু আমার এটাও যে ও রাত্রিবেলা যাচ্ছেই বা কোথায়, মানে ওর একটা এই ঠান্ডায়। ও বলছে আমি ওকে, ও অনেকটা এগিয়ে গেছে, আমি দাঁড়িয়ে দেখছি, মানে ও ফলো করেনি ঠিক, ও দাঁড়িয়ে দেখছে। দাঁড়িয়ে দেখে ও বলছে আমি কিন্তু ক্যাম্পের থেকে খুব বেশি দূরে না, মানে আমি এমন জায়গায় যে আমি ওয়াশরুমে গিয়ে মানে টয়লেট করে ব্যাক করবো। ও বলছে ও শ্রুতি ওখানে গিয়ে হেঁটে হেঁটে গেল, গিয়ে আখরোট গাছটার কাছে দাঁড়িয়ে রইল। এবার ও দাঁড়িয়ে আছে ওখানে, এবার তখন ওর সন্দেহ হয়েছে, বলতে মানে কাউর তো একটা মোটিভ, ও হেঁটে গেল চলে আসলো, কিছু তো একটা করবে। এবার ও নাকি ওর ঠিক পেছনে গেছে, শ্রুতি টেরও পায়নি, ও এসছে। এসে ও তখন বলছে আমি দেখছি শ্রুতি বিড়বিড় করছে, কথা বলছে কাউর সাথে, আর হাত ফাত নড়ছে, মানে তো তখন শ্রুতি গিয়ে পেছন থেকে শ্রুতিকে ধরেছে। बोलছে ও मेरे तरफ घूम के देखा ना, मुझे लगा कि वो मुझे पहचानता ही नहीं है। उसका जो चेहरा है, मेरा लाइट उसके ऊपर दिख रहा है, उसका ना चेहरा मुझे वो लग रहा है मैं बोलते ना मैं ना क्या करूं समझ में नहीं आ रहा था मुझे तब। वो बोलছে যে কেউ একটা আমায় ডেকেছে, এটা সৌরভের গলা বা কাউ মানে চেনা জানা একটা গলা, সৌরভের গলা ছিল, সৌরভের গলা। ও বেরিয়ে আর ও সৌরভের জন্য কিন্তু ওয়েট করেনি, ও কিন্তু সোজা হেঁটে মানে তো ওই টানে চলে যায়। না ততক্ষণে বেরোনোর পরেই আর লোকাল গাইড কি বলছো? লোকাল গাইড ওখানে এরকম নাকি হয় কিছু কিছু জায়গা না। আমরা যেদিকে আখরোটটা ছিলাম সেদিনকে স্টোরিটা বলেনি, আমরা যেদিকে আখরোটটা পরের দিন নেমে গেছি, মানে আরেকটা ক্যাম্পে গেছি সেদিনকে। আমার এটা ধারণা, আমার যেটা মনে হয় এই কিছু কিছু জায়গায় যেহেতু এগুলো হাই অল্টিটিউড, মোটামুটি ধরো 12,000 ফিট প্লাস, ওখানে না অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়, মানে মাঝে মধ্যে এটা না হ্যালুসিনেশন হয়। আমার যেটা মনে হয় ভূত অবভিয়াসলি গট। কে আসলো? অন্ধকার, তারপরে মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে, তাই অন্ধকারে আসতে পারছিল না।
তাহলে টোকাটা ভালো কে? তাহলে কি ভূতে মারলো? হ্যাঁ, এই ভূতটা ঠিক স্ট্যান্ড করা যায় না ব্যাপারটা, সবকিছু একটা সায়েন্টিফিক লজিক রয়েছে। না না না, দেখো সুন্দরবনেও ওটা উঁচুতে নেই, ওই অ্যালটিটিউডের গল্প নেই, এই সমুদ্র লেভেলেও সব কাপড় ঝুলিয়ে রেখেছে, দেখেছো? আমরা যখন আজকে লাল সাদা সব শোনো, এইটার সাথে ওটাকে গুলিও না, এটা কেউ একটা অন্ধকারে বুঝতে পারেনি, টোকা দিয়ে চলে গেছে। এটা ঠিক নয়, এই রাত্রিবেলা কে টোকা মারবে? আচ্ছা ওই যে কাপড় ঝুলিয়ে রাখে কেন? হতে পারে আরে মজা করে অনেকজন তো করে আরে কাপড় না কি একটা কারণ তো বলছিল এখানে নৌকার ওই তো বলছিল যে ওই এরিয়া গুলোয় নাকি কোনো না কোনো সময় বাঘে এসে কোনো শিকার করে নিয়ে গেছে, মানে মানুষ মানুষ শিকার করেছে, যে হয়তো মধু নিতে গেছে বা মাছ ধরতে গেছে, তাদের উদ্দেশ্যে করে তাদের উদ্দেশ্যে ওখানে পুজো করে ওইখানে গাছে কাপড় বেঁধে জায়গাটাকে চিহ্নিত করে রাখা। এটার সাথে ভূতের তো কিছু এইভাবে নিয়ে আসে চাইছিল না এই ঘটনাটা, আমি এটা একটা বইও পড়েছি, লেখাটা মনে নেই, লেখকের নাম আমার মনে নেই, কিন্তু আমি এটা একটা বইও পড়েছিলাম এরকম একটা ঘটনার। তো এরকম দেখো অনেক কিছু আমাদের এক্সপ্লেনেশনে আসে না, সায়েন্টিফিক আরো উন্নত হবে সায়েন্স, আস্তে আস্তে দেখবে ওগুলোর এক্সপ্লেনেশন চলে আসবে। নাকি ভয় পাচ্ছ নাকি? ভয় লাগবে না? এই ওটা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে।